সুপ্রিয় দর্শক, আমরা যখন আয়কর রিটার্ন অনলাইনের মাধ্যমে দিতে চাই তখন দেখা যায় আমাদের যদি পার্সোনাল লোন অথবা বিভিন্ন ধরনের লোন থাকে তখন এই লোনটা আয়কর রিটার্নের যে ফর্ম থাকে সেই ফর্মে প্রদর্শন করাটা একটু ঝামেলা হয়ে যায় বা বুঝতে পারি না কিভাবে দেখাবো। অথবা ধরুন লোন নিয়েছেন, লোনটা ব্যবহার হয়নি অথবা 1-1.5 বছর বা 2 বছর চলে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার যে টাকাটা অবশিষ্ট আছে সেই টাকাটা কিভাবে দেখাবেন, কোথায় দেখাবেন সেটা বুঝতে পারেন না। আজকের ভিডিওতে এইরকমই কয়েকটা মৌলিক প্রশ্নের উত্তর আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, যারা আমার সাথে আছেন এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে লোন সংক্রান্ত যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। লোন সংক্রান্ত প্রথম প্রশ্নটি হচ্ছে, অর্থ বছরে ব্যাংক অথবা অন্য উৎস থেকে 5 বছর মেয়াদি 5 লাখ টাকা লোন, কিন্তু এই লোন কোথাও ব্যয় করা হয়নি অথবা কোথাও ইনভেস্ট করা হয়নি, তাহলে এই লোনের টাকাটা আপনি আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন? ধরুন আপনি এই অর্থ বছরে লোন নিয়েছেন, কিন্তু কোনো কারণে এই টাকাটা আপনি কোথাও ইনভেস্ট করতে পারেননি অথবা ব্যবহার করতেও পারেননি। হতে পারে এমন যে বাড়ি করার জন্য 5 লক্ষ টাকা লোন নিয়েছেন, কিন্তু আপনার বাড়ির কাজটা এই বছর আর শুরু করা হয়নি, তাহলে আপনি এই টাকাটা আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন? এটা একটা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর দেখার জন্য আমরা সরাসরি ই রিটার্নের অ্যাসেট এবং লায়াবিলিটি এই ফর্মে আমরা চলে এসেছি। পোর্ট্রেটে যদি আপনার এই ভিডিওটা দেখতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই মোবাইলটা ঘুরিয়ে নেবেন, অর্থাৎ ল্যান্ডস্কেপে নেবেন। তো এখানে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটির ঘরে এসে আমরা যদি নিচের দিকে সামারির দিকে যাই, তাহলে দেখুন আমি এখানে একটা প্রাথমিক একটা আনুমানিক একটা হিসাব করে রেখেছি, ডেমো হিসেবে আমি একটা হিসাব রেখেছি, এবং এখানে দেখুন ডিফারেন্সের ঘরে কিন্তু 0 0 করা আছে। তো আমি যদি উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে আমার কথা হচ্ছে যে 5 লক্ষ টাকা আমরা লোন নিয়েছিলাম, তো এই লোনটা আমরা দেখাবো কোথায়? এই লোনটা দেখাবো দেখুন এখানে এই যে লায়াবিলিটিস আছে, এই লায়াবিলিটিসে কিন্তু আমরা এখানে দেখাবো। তো এখানে আমরা 3 ধরনের লোন আমরা দেখতে পাবো। আমরা যদি প্রথম দিকে একটু পরিচয় পর্বটা সেরে নিই। প্রথম হচ্ছে দেখুন লেখা রয়েছে বোরোয়িং ফ্রম ব্যাংক অর আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা হচ্ছে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন অথবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে যদি লোন নেন তাহলে আপনি এই অংশটা সিলেক্ট করবেন। দেন পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আনসিকিউরড লোন। আনসিকিউরড লোনটা হচ্ছে ধরুন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং সেটা 5 লাখ টাকার নিচে। যে ধরনের লোনের ক্ষেত্রে কোনো ধরনের আমানত রাখার প্রয়োজন পড়ে না, এই ধরনের লোনকে সাধারণত বলা হয়ে থাকে আনসিকিউরড লোন। এবং পরের যে অংশটা আছে সেটা দেখুন আদার লোন অর আদার ড্রাফট। ধরেন অন্য কোনো উৎস থেকে আপনি লোন নিয়েছেন, সেটা উপরে দুইটার সাথে মিলে না, তাহলে আপনি এই তৃতীয় নাম্বারটা সিলেক্ট করবেন। তো যাই হোক, আমরা যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরিজীবীর লোন নিয়ে থাকি বা স্যালারির এগেনস্টে লোন নিয়ে থাকি, তো আমরা প্রথমটা সিলেক্ট করব। তো প্রথমটা আমরা সিলেক্ট করছি। প্রথমটা সিলেক্ট করার ক্ষেত্রে দেখুন এখানে প্রথমে যে ঘরটা আসবে এখানে আপনার ব্যাংকের নামটা আপনি দিয়ে দিবেন। ধরুন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার ব্যাংকের নামটা আমি দিয়ে দিচ্ছি, সোনালী ব্যাংক পিএলসি লিখে দিলাম। এবং এই জায়গাটাতে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে অর্থাৎ লোন অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। লোন অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, এটা কিন্তু লোন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। এবং এই পাশে দিতে হবে পারপাস, আপনি কি উদ্দেশ্যে লোনটা নিয়েছিলেন সেই উদ্দেশ্যটা এখানে দিতে হবে। তো এখানে হতে পারে হাউস লোন হতে পারে অথবা আপনার পার্সোনাল লোন হতে পারে। তো পার্সোনাল লোন যদি হয়ে থাকে তাহলে পার্সোনাল লোনটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর লোন অ্যামাউন্টটা এখানে দিবেন। লোন অ্যামাউন্টটা আপনি এখানে দিবেন, আপনার যে পরিমাণে লোন নিয়েছিলেন সেই পরিমাণ আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখুন আমি এখানে 5 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম, অর্থাৎ 5 লাখ টাকা যখন আমি দিলাম এখানে, তখন এইখানটাতে দেখুন আমরা যদি নিচের দিকে চলে যাই একদম ডিফারেন্সের ঘরে কিন্তু 5 লাখ টাকা কিন্তু বেশি চলে এসেছে। অর্থাৎ এই 5 লাখ টাকা আমি যে এখানে দিলাম, লোন নিয়েছি কিন্তু এই লোনটা তো আমি ব্যবহার করিনি, লোনটা তো আমার কাছে এখনো আছে, কিন্তু এই লোনটা কোথায় আছে? অবশ্যই আপনি ব্যাংকেই আছে, ব্যাংকেই রেখেছেন। আর যদি ব্যাংকে না থাকে তাহলে হাতে যদি রাখেন তাহলে হাতেও রাখতে পারেন, হাতে রাখলে কিন্তু এক কথা, আর যদি ব্যাংকে রাখেন তাহলে কিন্তু আরেক কথা। আমরা ধরে নিচ্ছি এইটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে। তো এই ক্ষেত্রে আপনি কোথায় এটা দেখাবেন? এটা দেখানোর জন্য আপনি আবার উপরে চলে যাবেন। উপরে দেখুন এখানে অ্যাসেটের যে ঘরটা রয়েছে, যেহেতু আপনি লোনটা ব্যবহার করেননি এখনো, সো আপনার এটা কিন্তু এখন সম্পদ। এর জন্য আমরা অ্যাসেটের ঘরে যাব। অ্যাসেটের ঘরে গিয়ে আমরা দেখুন এইখানটায় আমরা দেখব যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এখানে প্রথম যে অপশনটা রয়েছে এই যে নোট, কারেন্সিজ, ব্যাংক ক্রেডিট অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ, এইখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গাতে আমরা এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল এখানে আমরা যাব, এবং এইখানে গিয়ে আমার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। যেমন এটা টাইপ হচ্ছে, টাইপটা কি ধরনের ব্যাংক, অবশ্যই
ব্যাংক অ্যাকাউন্টে আছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নেম হতে পারে আপনি যদি সোনালী ব্যাংক থেকে নিয়ে থাকেন বা সোনালী ব্যাংকে যদি আপনার সেই টাকাটা থেকে থাকে তাহলে সেই সোনালী ব্যাংক লিখে দিবেন। এরপরে হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে টাকাটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট ডেমো দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট আপনার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে যে পরিমাণ টাকাটা আছে, কত টাকা আছে, 5 লাখ টাকা আছে। তো এই 5 লাখ টাকাটা এবার আমি এখানে বসিয়ে দিব। এই 5 লাখ টাকাটা যখন আমি এখানে বসিয়ে দিলাম এবং আমরা যদি নিচের দিকে যাই তাহলে এইবার দেখুন এই যে ডিফারেন্সের ঘরে কিন্তু 0 হয়ে গেছে। তো আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাংকে টাকা থাকলে কি কাজ করতে হবে। এবার আমরা দেখব লোন সংক্রান্ত দ্বিতীয় প্রশ্ন। ব্যাংক অথবা অন্য উৎস থেকে 5 বছর মেয়াদি 5 লাখ টাকা লোন 4,50,000 টাকা দিয়ে জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি কিনলেন, তাহলে অবশিষ্ট 50,000 যে টাকাটা থাকে এই টাকাটা আপনি আপনার আয়কর রিটার্নে কোথায় কিভাবে দেখাবেন, বা এই যে জমি জমা বা যা কিছু কিনেন না কেন সেটা আপনি আসলে কিভাবে দেখাবেন কোথায়। এটা দেখানোর জন্য আমরা একই রকম ভাবে আবারও এইখানে চলে যাব এবং এখানে যাওয়ার পর দেখুন আমরা কিন্তু লোন নিয়েছিলাম 5 লক্ষ টাকা। তো এইখানে এই যে বড়োয়ার ফর্ম এইখানে কিন্তু 5 লক্ষ টাকা কিন্তু থাকবে, 5 লক্ষ টাকা কিন্তু এখানে আছে। এর মধ্যে থেকে আমরা 4.5 লক্ষ টাকা দিয়ে কিছু কিনেছি। কি কি কিনেছি, আমরা অ্যাসেটের ঘরে যদি যাই এখান থেকে আপনি কিনতে পারেন কি, এখান থেকে আপনি হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি কিনতে পারেন, নন এগ্রিকালচারাল প্রপার্টি কিনতে পারেন, তারপরে ফিনান্সিয়াল অ্যাসেট আপনার মানে টাকাটাই সম্পদ হিসেবে থাকতে পারে, মোটর গাড়ি কিনতে পারেন, স্বর্ণ কিনতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ফার্নিচারও কিন্তু কিনতে পারেন। তো কি কিনেছেন এটা আপনাকেই বুঝতে হবে এবং সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। তো ধরুন এখান থেকে আমি হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি কিনেছি, সো আমি এগ্রিকালচারাল প্রপার্টি সিলেক্ট করলাম। তো এইখানে প্রথম যে ঘরটা রয়েছে এই ঘরটাতে আমাদেরকে দিতে হবে ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যে জমিটা কিনেছেন এই জমিটা কোথায় অবস্থান করছে সেই জমিটা আপনাকে দিতে হবে। ধরুন আমি জাস্ট একটা ঠিকানাটা দিয়ে দিলাম, আমি রাজশাহীতে জমি কিনেছি, বাট আপনি যখন অ্যাড্রেসটা দেবেন ফুল অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ জমির খতিয়ান নাম্বার, মোজা নাম্বার থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে দিয়ে দিবেন। দেন এখানে হচ্ছে টাইপ অফ অ্যাকুইজিশন, জমিটা আপনি কিভাবে পেয়েছেন। তো এখানে অবশ্যই পারচেস, যেহেতু 4,50,000 টাকা দিয়ে আমরা কিনেছি, সো এখানে পারচেস দিতে হবে। এরপরে হচ্ছে জমির পরিমাণটা কতটুকু সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে দিয়ে দিলাম 0.5, জাস্ট 0.5 লিখে দিলাম। তো এইটা আসলে 0.5 কোন ইউনিটে আপনি কিনেছেন বা কোন ইউনিটে এখানে দেখাতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা অবশ্যই করে সিলেক্ট করতে হবে যেহেতু পয়েন্টে চলে আসছে। আর যদি আপনি এখান থেকে ডেসিমেলে দিন তাহলে তো জিনিসটা একটু বড় হয়ে যেত আর কি। তো এখান থেকে এই জমির মূল্য কতটুকু সেটা আপনাকে দিতে হবে। আমি 4,50,000 টাকা যেহেতু এখানে দিব, তো কস্ট ভ্যালু এট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, অর্থাৎ ইনকাম ইয়ারের শুরুতে আপনার জমির মূল্য কত ছিল এবং পরেরটা দিতে হবে ইনকাম ইয়ার শেষে আপনার জমির মূল্য কত। যেহেতু আমরা এখানে রিভ্যালু করি না জমির মূল্যর ক্ষেত্রে, সো একই মূল্য আমরা এখানে দিব। আর যদি রিভ্যালু থাকতো, বাণিজ্যিক প্রতিষ্ঠান হতো, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। তো এখন দেখুন এখানে আমি যখন আমার এই 4,50,000 টাকাটা দিয়ে দিলাম, এইখানে দেখুন 50,000 টাকার কিন্তু একটা ডিফারেন্স হয়ে আছে। তাহলে এই 50,000 টাকা এখন কোথায় আছে? যদি এই টাকাটা হাতে থাকে তাহলে আপনাকে আবারও উপরে চলে যেতে হবে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এখানে এই যে ক্যাশ ইন হ্যান্ডে দেখুন আমার এখানে দেখানো আছে 9,59,404 টাকা, এর সাথে 50,000 টাকা যোগ করে দিতে হবে। আর যদি আপনার হাতে না থাকে, যদি ওই ব্যাংক অ্যাকাউন্টেই থাকে, ঠিক একই রকম ভাবে আবারও এখানে আমরা চলে যাব। দেন এখানে এই যে ব্যাংক অ্যান্ড কার্ড ডিটেলসে চলে যাব। দেন এখান থেকে কোথায় আছে, ধরুন ইলেকট্রনিক্স ক্যাশে থাকতে পারে, হতে পারে। তো ধরুন যদি বিকাশে থাকে তাহলে এখানে আপনি বিকাশ সিলেক্ট করে দিবেন। দেন এখানে বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন, আপনার বিকাশের অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এরপর এখানে ধরুন ব্যালেন্স যা ছিল সেই টাকাটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার যদি আমরা নিচে চলে যাই তাহলে দেখুন এখানে আমার ডিফারেন্সটা কিন্তু 0 হয়ে গিয়েছে। এক কথায় হচ্ছে যে আপনার খরচ বরচ বাদ দিয়ে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্স এবং খরচ বরচ সব সহ কিন্তু আপনার আয় ব্যয়ের হিসেবটা 0 করতে হবে। তো এটা কিন্তু 0 চলে এসেছে। লোন সংক্রান্ত আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে ব্যাংক বা অন্য উৎস থেকে 5 বছর মেয়াদে 5 লক্ষ টাকা লোন, 10 লক্ষ টাকা দিয়ে জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি কিনলেন। এখন তাহলে কথা হলো আপনি লোন নিয়েছেন 5 লক্ষ টাকা, বাট আপনি প্রপার্টিজ কিনেছেন 10 লক্ষ টাকা।
তাহলে 5 লক্ষ টাকা আপনি অন্য উৎস থেকে পেয়েছেন, হতে পারে আপনাকে কেউ গিফট করেছে অথবা আপনার কাছে আগে থেকেই ছিল। তাহলে এই 5 লক্ষ টাকা আপনি আপনার রিটার্নে কিভাবে দেখাবেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা দেখানোর জন্য আমরা একই রকম ভাবে এই রিটার্নের ঘরে চলে আসলাম এবং এখান থেকে দেখুন আমার অলরেডি কিন্তু এখানে আমরা বোরোইং ফ্রম ব্যাংক আর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এখানে দিয়ে রেখেছি। তো এটা ভালো কথা, কিন্তু এখন কথা হচ্ছে যে আমি 10 লাখ টাকা দিয়ে কিন্তু সম্পদ কিনেছি। তো এই সম্পদটা তো আমাকে দেখাবো কোথায়? এখান থেকে আপনি যা কিনেছেন সেটাই দেখাবেন। ধরুন আপনি এখান থেকে গোল্ড কিনেছেন, তো গোল্ড আপনি দিতে পারবেন। শুধু একটা কিনেছেন এমনটা না, গোল্ড হতে পারে, এর সাথে আরো কয়েক রকমের জিনিস হতে পারে। তো যদি 3 রকমের জিনিস থাকে তাহলে 3 রকমের ঘরই আপনি পূরণ করবেন। তো যাই হোক, আমি বোঝানোর জন্য গোল্ড কিনলাম, দেন এখান থেকে টাইপ অফ অ্যাকুইজিশনে গেলাম। এখানে অবশ্যই আমি পারচেজ করেছি। ইনহেরিটেন্স এবং গিফটের ক্ষেত্রে কিন্তু কোনো মূল্য হয় না, সো এটা দেওয়া যাবে না, অবশ্যই পারচেসে সিলেক্ট করতে হবে। দেন এখানে আপনাকে দিতে হবে কোয়ান্টিটি। এখানে কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, কত পরিমাণে আপনার সোনা আছে আপনার কাছে এটা দেখাইতে হবে। ধরুন 8 ভরি, ইউনিটে 8 লিখলাম, দেন ভরি সিলেক্ট করব। এরপরে এর মূল্য কত, আপনি কি 10 লাখ টাকায় দিয়ে কিনেছিলেন? যদি 10 লাখ টাকা দিয়েই কিনেন তাহলে 10 লাখ টাকাই এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে 10 আমি সিলেক্ট করে দিয়েছি, 10 লাখ, এই যে 10 লাখ টাকা আমি দিয়ে দিলাম। এবার যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, সামারিতে চলে যাই, তাহলে দেখুন এখানে 5 লাখ টাকার কিন্তু একটা ডিফারেন্ট হয়ে গেছে। এই যে 5 লাখ টাকার ডিফারেন্ট কিন্তু হয়ে গেছে। তো এই 5 লাখ টাকার ডিফারেন্ট কিন্তু রাখা যাবে না, অর্থাৎ 5 লাখ টাকা আপনি লোন নিয়েছেন আর 5 লাখ টাকা কোথায় থেকে পেলেন সেটা দেখাইতে হবে। তো এইটা দেখানোর জন্য আমরা দেখুন এইখানে চলে যাব, এই যে সোর্স অফ ফান্ডের নিচে এই যে আদার রিসিপ্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা টিক দিব। টিক দেওয়ার পর এই টাকাটা আপনি কোথায় থেকে পেয়েছেন সেটা উল্লেখ করবেন। পার্টিকুলার্স কোথায় থেকে পেয়েছেন হতে পারে গিফট ফ্রম ফাদার, যদি বাবার কাছ থেকে আপনি টাকাটা পেয়ে থাকেন তাহলে সেটা লিখে দিবেন, বাবার কাছ থেকে আপনি টাকাটা পেয়েছেন। এখানে দিবেন এই যে রেফারেন্সের ঘরে দিবেন আপনার বাবার নাম এবং বাবার টিন নাম্বার, আর একটা দিবেন হচ্ছে এনআইডি কার্ড নাম্বার। যদি টিন না থাকে তাহলে আপনি এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। তাহলে নাম এবং এনআইডি কার্ডের নাম্বারটা দিলেই হবে। এবং এইখানে আপনাকে দিতে হবে ওই যে 5 লক্ষ টাকাটা আপনি দিলেন সেই টাকাটা এখানে দিতে হবে। তো 5 লক্ষ টাকা দিয়ে দিলাম। এবার যদি আমরা নিচে যাই তাহলে দেখুন এইখানে সামারির ঘরে কিন্তু 0 চলে এসেছে। তো এই প্রশ্নের উত্তরও কিন্তু আপনি পেয়েছেন এবং এর পরবর্তীতে আপনার সমস্যা হবে না আশা করছি। লোন সংক্রান্ত আমরা পরের প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে দেখুন যে ব্যাংক অথবা অন্য উৎস থেকে 5 বছর মেয়াদে 5 লক্ষ টাকা লোনের মেয়াদ 1 বছর উত্তীর্ণ হয়েছে। তো 1 বছর উত্তীর্ণ যখন হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার কিছু কিস্তি পরিশোধ হবে। আমরা ধরে নিলাম যে এর মধ্যে থেকে আপনি 1,20,000 টাকা জমা দিয়েছেন। তো 1,20,000 টাকা যখন আপনি জমা দান করবেন, এর মধ্যে কিছু সুদ থাকবে, কিছু আসল থাকবে। আমরা ধরে নিচ্ছি এখানে 1,20,000 টাকার মধ্যে 1 লক্ষ টাকা আসল আপনি দিয়েছেন এবং সুদ দিয়েছেন 20,000 টাকা। তাহলে এই টাকাটা অবশিষ্ট যে 4 লাখ টাকা আপনার থাকবে, এই অবশিষ্ট 4 লাখ টাকা আপনি কোথায় কিভাবে দেখাবেন, অথবা যে সুদ দিলেন বা আসল দিলেন সেই টাকাটাই আপনি কোথায় দেখাবেন, এটা আসলে একটা বোঝার বিষয় আছে। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা একই রকম ভাবে অ্যাসেট এবং লায়াবিলিটিসের এই ঘরে বা এই পাতায় আমরা চলে যাব এবং আমরা যে 5 লাখ টাকা দিয়ে সম্পদ কিনেছিলাম, কথার কথা ধরে নিচ্ছি লোনটা নিয়ে আমরা গোল্ড কিনেছিলাম, সো এই গোল্ডের ঘরে গিয়ে আমরা একই রকম ভাবে আবার তথ্যটা পূরণ করব। ধরুন পার্টিকুলার্সে আমরা গোল্ড সিলেক্ট করলাম, দেন টাইপ অ্যান্ড অ্যাকুইজিশন, এখানে আমরা পারচেজ দিলাম এবং এখান থেকে আমরা দেখছি যে গোল্ডের পরিমাণ আমরা নিয়েছিলাম 3 ভরি। দেন এখানে ইউনিটে আমরা সিলেক্ট করে ভরি সিলেক্ট করব এবং এখানে আমরা মোট 5 লক্ষ টাকা দিয়ে গোল্ড কিনেছিলাম, সেই টাকাটা পুরোটাই আমরা এখানে দেখাবো। তো 5 লক্ষ টাকা এখানে দিলাম। আর আমরা এখন চলে যাব এই যে লায়াবিলিটিসের যে ঘরটা ছিল, এখানে আমরা লোন নিয়েছিলাম মোট 5 লক্ষ টাকা, কিন্তু 1 বছর পরে আপনি যখন কিছু টাকা পেমেন্ট করলেন, 1 লাখ টাকা পেমেন্ট করলেন, তখন কিন্তু এখানে আর 1 লাখ টাকা থাকে না, এখানে 4 লক্ষ টাকা থাকে। তো এই যে 4 লক্ষ টাকা থাকে, এই 4 লক্ষ টাকাটা কিন্তু আমরা এখানে লিখে দিব। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে 4 লক্ষ টাকা থাকে এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আপনার ব্যাংকে গিয়ে আপনি এই অর্থ বছরের ব্যাংক স্টেটমেন্ট নিলে হবে না, লোন স্টেটমেন্টটা নেবেন এবং লোন স্টেটমেন্ট নেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনি 1 বছরে কত টাকা কিস্তি পরিশোধ করেছিলেন এবং এই কিস্তির মধ্যে কত টাকা সুদ ছিল এবং কত টাকা আসল ছিল। যে টাকাটা সুদ আসল ছিল সেই টাকা বাদ দিয়ে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেই টাকাটাই হচ্ছে এই টাকা।
আর আপনি যে টাকাটা আসল পেমেন্ট করেছিলেন সেটা অবশ্যই ব্যয়ের ঘরে দিতে হবে, এবং যে সুদ পেমেন্ট করেছিলাম সেটাও ব্যয়ের ঘরে দিতে হবে। তো আমরা যদি নিচের দিকে একটু যাই তাহলে দেখবেন এইখানে কিছু কিন্তু ডিফারেন্স দেখাচ্ছে, 2,30,000 টাকা ডিফারেন্স দেখাচ্ছে। এই ডিফারেন্স দেখানোর কারণটা হচ্ছে যে আমরা এখনো এক্সপেন্ডিচারের ঘরে যাইনি, আমরা এখনো এক্সপেন্ডিচারের তথ্য পূরণ করিনি। তো এক্সপেন্ডিচারের তথ্য আমরা এখন পূরণ করব। তো এক্সপেন্ডিচারের তথ্য পূরণ করার জন্য আমরা একটু পরের পাতায় চলে গেলাম, যেহেতু আমি মোবাইল দিয়ে কাজটা করছি তার জন্য একটু ঝামেলা। এর জন্য আমরা পরের পাতায় গিয়ে আবার ব্যাক করে আবার এক্সপেন্ডিচারের যে পাতাটা আছে সেই পাতায় আমরা যাব। তো এখন এই এক্সপেন্ডিচারের পাতায় যখন আসছি, এইখানে দেখুন আমরা আইটি 10বির যে ঘরটা রয়েছে এই ঘরে আমরা খরচ হিসেবে এখানে কোনো কিছু দেখানো নাই। তো এই জায়গাটা আমাদের কিছু তথ্য দিতে হবে। তো আপনারা যদি নো সিলেক্ট করে দেন তাহলে জাস্ট একটা ফিগার লিখে দিলেই হবে, কিন্তু যখন আপনার লোন থাকবে তখন আপনি অবশ্যই নো সিলেক্ট না করে পুরো ডিটেলসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে দেখুন কিছু তথ্য আমি অলরেডি দিয়েছি, যেমন এই জায়গাটাতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে এখানে এনি আদার এক্সপেন্সের ঘরে আমি দিয়েছি 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা কোন টাকা? যে টাকাটা আমি আসল পেমেন্ট করেছি সেটা। এবং এইখানে আমরা যদি যাই তাহলে এইখানে দেখুন লিখতে পারবেন যে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন। আপনি পার্সোনাল লোনের জন্য যে ইন্টারেস্ট পেমেন্ট করেছিলেন 20,000 টাকা, সেই 20,000 টাকাটা এখানে দিয়েছি। আর অবশিষ্ট যে টাকাটা আছে সেই টাকাটা হচ্ছে এইখানে আমরা দিব। ধরুন আমার ফুড বাবদ বা অন্য সব কিছু বাবদ আমার খরচ হয়েছে 2,30,000 টাকা। তো এই টাকাটা আমি দিয়ে দিলাম। তো এটা একবারে না দিয়ে নিচের দিকে আপনি আরো ভেঙে ভেঙে দিতে পারেন, তাতে সমস্যা নাই। এখন আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে 7 কন্টিনিউ দিলাম। 7 কন্টিনিউ দেওয়ার পর যদি নিচের দিকে আমরা চলে যাই তাহলে এইখানে ডিফারেন্সের ঘরে কিন্তু 0 চলে এসেছে। তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারেস্ট যখন আপনি ক্যালকুলেশন করবেন, লোন ক্যালকুলেশন করবেন, তখন কিন্তু এইভাবে ফর্ম পূরণ করতে পারবেন। আশা করা যায় আজকের ভিডিওতে আপনি লোন সম্পর্কিত সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরেও যদি কোথাও সমস্যা থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।